আর আমার বাংলাদেশের আল্লাহু আকবার টাইগার টাইগার টাইগাররা যায়। আমি একদিন দেখছি, আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাব বিমানবন্দরে, ফ্লাইটে যাব, ওই জায়গাতে যে টাইগাররাও যাবে আর এক দেশে, যে টাইগারকে আগা গোড়া বাংলাদেশি পতাকা দিয়ে সাজানো, প্যান্ট জুতো মুজো মাথায় ব্যাগ সব জায়গা পতাকা বাংলাদেশি। বলে এরা কোথায় যাবে? কয় টাইগাররা প্রথম যাবে শ্রীলঙ্কায়, 5-7 জন এমপিও আছে আগে দিতে, 2 জন মন্ত্রীও আছে টাইগারকে বিদায় জানাইতে। শ্রীলঙ্কা যাবে, ওখান থেকে ভারত যাবে, সেখান থেকে পাকিস্তান থেকে হরিণ টরিণ শিকার করে টাইগাররা বাড়ি আসবে ক্রিকেট খেলতে। কয় দিনের? 15 দিনের ম্যাচ। আমি 15 দিন অপেক্ষা করতে, সোহেল সামনে যখন পড়ে গেল এবার কি নিয়ে আসে। এতদিন তো একটা আতল ভাঙ্গা কাপও আনতে এরি নেই, বিশ্বকাপ তো দূরের কথা, একটা 4 কাপও আনতে এরি নেই। এবার দেখি টাইগাররা কি আনে। 15, 16, 17, 18, 20 দিন হয়ে যায়, আসার কোনো খবর কোনো পত্রিকায় টত্রিকায় পাই না। পরে যারা খেলা সম্পর্কে খবরটা ওকে করলাম যে এরা যে ওই তারিখে গেল, তা কি দিয়ে কবে কিভাবে আসলো কি নিয়ে আসলো তা তোর খবরটা ওর পাইনি। কয় যে 3 দেশে হারিয়ে গেছে, মাখন খাইয়া রাতভর মস্তানি করে বেড়ায়, রাস্তাঘাটে দুর্নীতি করে বেড়ায়, আপনার উলামায়ে কিরাম সম্পর্কে অভিজ্ঞতা নাই। লাস্টে যে কথাটা বলছেন কাজী ফিরোজ রশিদ বলেন, মাননীয় এমপি মহোদয়, আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশে যত হাই স্কুল থেকে প্রাইমারি সেক্টর বাদ দিলাম, যেখানে নাবালেগ থাকে, হাই সেক্টর থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত ছাত্রদের রক্ত পরীক্ষা করেন, সারা বাংলাদেশের সব ছাত্রদের রক্ত পরীক্ষা করেন, প্রত্যেক 1000-এর ভিতরে কমপক্ষে 500 ছেলের রক্তের মধ্যে ইয়াবা গাঁজার গন্ধ পাওয়া যাবে। সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্র নিয়ে আমি বড়াই করি, চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে যদি 20 লক্ষ মাদ্রাসার ছাত্র হয়, একটা ছেলের ভিতরে আপনি একটা ছেলের ভিতরে ইয়াবা গাঁজার গন্ধ পাবেন না। এদের রক্ত 100 ভাগ পিওর রক্ত। আপনি তাদের সম্পর্কে কটূক্তি করেন, যেই শিক্ষায় শিক্ষিত হইলে সোনার মানুষ হয়। স্কুল কলেজের ছেলেরাও আমাদেরকে সালাম দেয়, মাদ্রাসার ছেলেরাও আমাদেরকে সালাম দেয়। এখানে ঢুকছি, ঢোকার ভিতরে 2 প্রকারের সালাম। বিশ্বাস নয় আমার সাথে চলেন, আর এক জায়গা গেলে দেখবেন মাদ্রাসার ছেলেদের সালামেরই সুর আলাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন? কত দূর থেকে আসছেন? খুব ক্লান্ত মনে হচ্ছে। হুজুর আমি একটু কি খেদমত করতে পারি? মুসাফা করে যেন আমি তুলোর সাথে হাত মিশেছি। আর ওদিকের ছেলেরা সাহেব হুজুর আমার সালাম দিছে, সাহেব হুজুর হুজুর চাইছেন, হুজুর একটু হাত কান দেন, একটু মুসাফা করি দিছি, এরকম জাহিদ এসে গুড়াইতে খুলি। এও লেখাপড়া করে, ও লেখাপড়া করে, যেই লেখাপড়ায় এমন শিক্ষা দেয় খোদার কসম ওই লেখাপড়া জাতির মেরুদণ্ড না। আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, শিক্ষিত অশিক্ষিত সমান হইতে পারে না। কোন শিক্ষার মূল্যায়ন আল্লাহ করেছেন শুনে নেন, আল্লাহ ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমানদার তাদের সম্মান, আর যাদেরকে দ্বীনি ইলমে শরীয়ত দান করা হয়েছে তাদের সম্মান হলো দারাজাত। সব শিক্ষার চাইতে উপরে, সব শিক্ষার চাইতে। নবী পাক এই আয়াতের ব্যাখ্যা দিয়ে হাদিস বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, আমার সাথে খেয়াল করেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, একটু বলেন সবচেয়ে ভালো মানে কি জানেন না? মানে তার উপরে আর ভালো হয় না। যদি সবচেয়ে ভালো বলি একজনকে বলি, আর তার উপরে যদি আর একজনকে নিয়ে ঠেলি উঠে যে এনি উনাচ্ছে ভালো, তাহলে কিরকম হবে? একজনটা 4 ভাই, এই 1-1.5 বছরের ছোট বড়, তো পটাপট করে জুয়ান হয়ে গেছে, বোঝা যায় না যে কোনটা ছোট কোনটা বড়। আমার 4 ছেলে, এ টেরি পায় না অন্য মানুষ যে বড় কোনজন। একজনের দাড়ি সেরকম হয়নি, এ প্রত্যেকটা এইটা বড় না ওইটা বড় বুঝিয়ে উঠা যায় না। তো মাইজে জনরে ধরি একজনে জিজ্ঞেস করছে, বাবা তোকে সব কায় বাইরে একরকম দেওয়া যায়, তোকে বড় কিনা, তো কোনজন বড় তো বুঝতে না। ও কাজ যে কাকা সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়ে ভাই, সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়ে ভাই। তা সবচেয়ে বড়ের উপরে যদি আরেকটা বড় তাই তা তুই সবচেয়ে বড় হইস কি রে? তো মেয়ে ভাই তো সবচেয়ে বড়, ঠিক কি ঠিক না? এবার আপনারে বললাম, নবী পাক বলেছেন, আপনি তরজমা বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উলামায়ে কিরাম জানে খয়ের ইসমে তাফজিলের সিগা,
ইসমে তাবজিল কাকে বলে? ওই সিগায় সিফাতকে বলে যার মধ্যে মানায় মাজদারি সর্বোচ্চ পর্যায়ে পাওয়া যায়। এলো ক্লাসের ভাষায় কইলাম আর কি, যারা না জানো ছাত্ররা মুখস্থ রাখো। ইসমে তাবজিল কারে কয়? ওই পদকে ইসমে তাবজিল বলে, ওই সিগায় সিফাতকে ইসমে তাবজিল বলে যার ভিতরে মানায় মাজদারি সর্বোচ্চ পাওয়া যায়। বাংলায় বোঝেন, ইসমে তাবজিল বলা হয় সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ, যার উপরে আর ভালো থাকে না, যার উপরে আর মন্দ থাকে না, যার উপরে ভালো বললে সবচেয়ে ভালো, মন্দ বললে সবচেয়ে মন্দ। নবী পাক বলেন খায়রুকুম, এ দুনিয়ার মানুষ, ওই আমেরিকা থেকে জাপান পর্যন্ত ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, বিজ্ঞানী বলো, বৈজ্ঞানী বলো, অজ্ঞানী বলো, মহাসচিব বলো, এমপি বলো, মন্ত্রী বলো, ডিসি বলো, এসপি বলো, জজ বলো, যত যা আছে সবার ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে কোরআন পড়ায় আর কোরআন পড়ে। আপনারা পড়তে পারেন না বলে কি সুবহানাল্লাহ টুকু কবেন না? তা আমরা যখন ভালোর মধ্যে পড়ি নাই, তা পরে সুবহানাল্লাহ আমরা কই বলবো কে? এই নাকি এই জায়গার হুজুর কই নাই ওই হাফেজ সাহেব সবচেয়ে ভালো, ওই মৌলানা সবচেয়ে ভালো, ওই নাসির ভালো, ওই আব্দুর রহমান ভালো, নাম কই নেই খায়রুকুম। আপনিও ভালোর মধ্যে চলে যান, আপনার জন্য দরজা খোলা আছে। কতক্ষণ? আপনি কৃষক, কোরআন পড়েন, দামি হবেন। আপনি রিক্সা চালক, কোরআন পড়েন, দামি হবেন। আপনি মাস্টার সাহেব, কোরআন পড়েন, ওই ভালোর মধ্যে চলে যাবেন। আপনি পুলিশ, বিডিআর, আর্মি, কোরআন পড়েন, ভালোর মধ্যে চলে যাবেন। আপনি পুরুষ, কোরআন পড়েন, ভালোর কাতারে চলে যান। আপনি মহিলা, কোরআন পড়েন আর পড়েন, সবচেয়ে ভালোর মধ্যে চলে যাবেন। আপনার অন্য কোনো দুনিয়ার সার্টিফিকেট লাগবে না। আমাদের দুঃখের বিষয়, কপাল পোড়ার কারণ হলো আমরা সার্টিফিকেটের ভক্ত সার্টিফিকেট ছাড়া কোনো শিক্ষারে আমরা মূল্যায়ন করি না। সার্টিফিকেট দুইয়ে পানি খালি কিছু হয় না। মানে দুনিয়ার সার্টিফিকেট যত বয়স বাড়ে তত দাম কমে। খালি খালি কইছেন ঠিক বুঝিয়ে কন, আমি একবার বুঝাই দিই পরে ঠিক করে নেন। দুনিয়ার সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম কমে। দেখেন, একটা ছেলে 5 পড়ে যাবে গার্মেন্টসে, ঘুষ ছাড়া চাকরি হয়ে যায়। ম্যাট্রিক পাস করে চাকরি করতে গেলে এবার ওর দাম কমে গেছে, এবার 2 লাখ টাকা লাগবে ঘুষ। আইএ পাস করে চাকরি করতে গেলে দাম আরো কমছে, ওরে কেউ নয় না, ওর চাকরিতে লাগবে 4 লাখ। মাইয়ে গে মতো, মাইয়েরা অল্প বয়সে থাকলে জালি জালি কচি কচি ভালো বিয়ে হয়। যত বয়স বাড়ি যায়, 32 হয়ে যায়, তত যৌতুক বেশি লাগে। এবার বিসিএস পাস করে চাকরি ধরতে গেলি 10-20 লাখ টাকার কামলা 50 লাখ 1 কোটি টাকা লাগে। দাম এমন কমছে ভর্তি যে তারে ভাও কেউ নেয়, তারে চাকরি ধরতে গেলে 50 লাখ 1 কোটি টাকা লাগে। এরপরে আর একটু শোনেন, এই সার্টিফিকেটের মেয়াদ যত বাড়ে তত দাম কমে। একটা সময় লোকের হায়াত থেকে গেল, সার্টিফিকেট আলার হায়াত রয়ে গেছে, অথচ সার্টিফিকেটের টেম্পার বাতিল। বোঝেন নাই কথা? আমার দিক তাকান। 35 বছর যখন সার্টিফিকেটের বয়স হয়ে যায়, সরকারি চাকরির মেয়াদ, সার্টিফিকেটের বয়স 35 বছর। চাকরিতে ঢোকার পরে 35 বছর 30 বছর যার যে মেয়াদ আছে, ওই মেয়াদে চাকরি শেষ হয়ে গেলে তারপরে পেনশনে চলে আসে। সরকার 20-30 লাখ 50 লাখ টাকা দিয়ে কয় কাকা আপনার সার্টিফিকেটের মধ্যে যা ছিল আমরা খাইয়ে ফেলাইছি, ওর মধ্যে আর কিছু নাই, ওর সব কিছু লেস হয়ে গেছে, এখন গটি কম্বল গুছাই নিয়ে বাড়ি যান। আপনার এত দামি দামি সার্টিফিকেট, 5 স্কলারশিপ, আরে আইএতে ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস, আইএতে গোল্ডেন এ প্লাস, বিএতে ফার্স্ট ক্লাস পাস, এমএতে ফার্স্ট ক্লাস পাস, আপনি বিসিএস ক্যাডারে 1 নাম্বার। এত দামি দামি সার্টিফিকেট দিয়ে 30 বছর চাকরি করার পরে আর আপনারে চাকরিতে রাখে না, কয় ছাত্রী সার্টিফিকেট নিয়ে বাড়ি যান। এখন এই সার্টিফিকেট রয়ে গেছে আপনার কাছে, আপনার হায়াত রয়ে গেছে, সার্টিফিকেট অকেজো হয়ে গেছে। বস্তা ভরে সার্টিফিকেট নিয়ে কোনো নুন তেলের দোকানে নিয়ে যদি বলেন বাবা আমার এই সার্টিফিকেট বড় দামি, এই দিয়ে আমি এত বছর চাকরি রেখাইছি, এ তোরা কয়বা বেটা ভাগ করে চাকরি রেখা গিয়ে আমার আইশ্বরখানিক নুন দে। সার্টিফিকেট করেন দেবো, আমার আইশ্বরখানিক নুন দে, দেবে? বড়িন দিয়ে গাওয়ে মাথা ফাটায় বেলায় দেবানি, টাহা থাকলে দাও, তোমার সার্টিফিকেট দিয়ে তোমরা পানি খাওগে, ওর কার্যকারিতা শেষ, তোমার হায়াত রয়ে গেছে, সার্টিফিকেটের হায়াত শেষ। আর কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম বাড়ে। আরে মরা পর্যন্ত দাম বাড়ে, মরার পরেও দাম বাড়ে। ওই সরমুনের সরের উপরে একদম
লেলাভুলা একটা মানুষ, ফেটা ফুটো একটা মানুষ, কি বলা হয় হাফসিদের মতো কালা একটা মানুষ, ঠোঁট দুটে মোটা মোটা, থুতির পরে এই জায়গায় দুটে দাড়ি, ডকশক কিছু নাই, পোশাক পরিচ্ছদের ভাব নাই, সরের উপরে একটা মানুষ, ওই মানুষের মধ্যে কোরআন শরীফের সার্টিফিকেট, এলমে শরিয়াতের সার্টিফিকেট ঢুকছে। ওনার বাল্যকালে যে দাম ছিল, মরা পর্যন্ত তার চাইতে দাম কমায় গেছে না বাড়ায় গেছে? কথা কান, কমায় গেছে না বাড়াই গেছে? বাড়তেই তালে আছে, মরার পরে আরো বাড়ছে। আশেকার পাগল ডেলি বাড়ে, আর কবরের কাছে যে পাগলামি করে, শর্ষিনের পিসাব, মরহুম শর্ষিনের পিসাব যৌবনকালে যুবক অবস্থায় যেই যোগ্যতা নিয়ে আসছিল, যত তার সার্টিফিকেটের বয়স বাড়ে তত তার দাম বাড়ে। মরার পরে আরো বাড়ছে, হাজার হাজার আশেকিন মুহিবিন পাগল তৈরি হয়েছে। কথা কান ঠিক কি ঠিক না? আমি মৌলানা নাসির আজ থেকে 32 বছর আগে মৌলানা পাস করছি, যুবক মানুষ সার্টিফিকেট ভালো একটা নিয়ে আইছি বাড়ি, গহরডাঙ্গা মাদ্রাসা থেকে বোর্ডে 1 নাম্বার সার্টিফিকেট আমার, ফার্স্ট স্ট্যান্ড করছি আমি, সার্টিফিকেট নিয়ে বাড়ি আইছি। আমার গ্রামেরও সবাই চিনতো না, গ্রামেরও সবাই চিনতো না। এখন আমার সার্টিফিকেটের বয়স আরবি সাদ হিসেবে 35 বছর হয়ে গেছে। এখন আমার সার্টিফিকেট ওয়াকে যে হওয়ার বয়স, আমি এখন রিটায়ার্ডে চলে যাব। কিন্তু যত আমার বয়স বাড়তেছে, আমার কোরআনের সার্টিফিকেটের বয়স বাড়তেছে, তত আমার গ্রহণযোগ্যতা কমতেছে না বাড়তেছে? সারা দেশ জুড়ে সব জায়গা, বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামার পরে, আজ ওই দেশে বাঙালিরা যদি থাকে, আমার আর চা নাস্তা কিনে খাওয়া লাগে না। রাস্তাঘাটে যেখানেই যাই, সেই জায়গায় আল্লাহ সবকিছু হাদিয়া মিলাই দেয়, আমার সার্টিফিকেটের দাম বাড়ে। আপনারা সার্টিফিকেটের ভক্ত, আমি চ্যালেঞ্জ করে বলবো, সার্টিফিকেটে আপনাকে একটা শিওর দিতে পারবেন যে এই ক্লাস পাস করলে আপনার চাকরি হবেই হবে, কোনো গ্যারান্টি নাই। একমাত্র বিসিএস লাগে সরকার দায়িত্ব নিয়েছিল, কয় বছর আগে দেখলাম সে বিসিএস পাস করা লাগে প্রাইমারির মাস্টার বানাই দিচ্ছে। তাহলে নিচিয়া লাগে কোয়ানো হবে, ওকে দিয়ে ছাগল ভাতি দিতে হবে। পোল্ট্রির কেজি স্কুল খুলবে, পোল্ট্রির কেজি স্কুল 40 দিনে সিল্লে দিয়ে দে, পোল্ট্রি ভালি ভালি বেশি বেড়াবে। তুমি কি পাস? আমি MA পাস। আমি মেরুদণ্ড সোজা হচ্ছি শিক্ষা দিয়ে। কি হয়েছে? আমার একটা সার্টিফিকেটও নাই জেনারেল। আমি হালাল রুজিতে চ্যালেঞ্জ করব, বাংলাদেশ সরকারের সবচাইতে বেশি বেতন পাই যে বৈধ বেতন, হারাম টাকায় দিতে আমি কি বলে লড়াই করতে যাব না, হারাম টাকার মোকাবেলা করতে যাব না, হালাল টাকায় চ্যালেঞ্জ করব। আমার মতো একজন খুদিয়া মৌলবী 2-3 দিনই যা কামাই করে, সরকারের সবচাইতে বেশি বেতন পাওয়ালাও অত টাকা বেতন পায় না। তাহলে আমি সার্টিফিকেট দিয়ে কি করবো? কয় যে আপনার মতো হুজুর কয়জন? তাহলে বলবো আপনার মতো ডিসি কয়জন? মাত্র 64 জন। আমার মতো মৌলবী 64 না, হাজার হাজার। কাজেই তোমার ওই বিদ্যা বেকার বিদ্যা, আমার কোরআনের বিদ্যা সকার বিদ্যা। কোন পত্রিকার, বহু পত্রিকায় দেখছি লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে বেকার, একটা পত্রিকাও পাইলাম না লক্ষ লক্ষ 2 জন মৌলবী বেকার, সুন্দরভাবে খেয়ে দিয়েছে। আমি না খালি স্বাস্থ্য চেহারা ভালো না, ঘাসে কাবু খাতি পারি না বলে মোটা হতে না। হুরকানের দিক দেখছেন, মুফতি হুরকান আমার নাতি, এরম চেয়ার 2 হেল লাগে। আর এই জায়গা যে কয়জন বসা আছে, কোন জনের চেহারা কম মৌলবীরা? পোশাক আশাক কোনটাই কম নাই। সার্টিফিকেটের বলতে হবেন না, একমাত্র আল্লাহর কোরআনের শিক্ষাই সর্বোচ্চ শিক্ষা। কোরআনের শিক্ষাই সর্বোচ্চ শিক্ষা, এর চাইতে দামি শিক্ষা হইতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? আমি বলি এবার আসেন, এর নাম হলো সরফুল মাকানে বিল মাকিন। 4টে বোতল নেছেন প্লাস্টিকের, 1 টাকা দামের 4টে বোতল। এক একটা বোতলের ভিতরে 1 লিটার করে মাল ধরে, পানীয় মাল। একটার মধ্যে 1 লিটার পানি ঢুকাইছেন মিনারেল ওয়াটার। বোতলের মূল বডির দাম 1 টাকা, পানি ঢুকানোর পরে বোতলের দাম 25 টাকা। এই বোতলটা এবার 25 টাকা বানাইলো কি বোতলে না পানিতে? ভিতরে মাল ঢুকে দাম বাড়াইছে, ঠিক না? আর এক বোতলের মধ্যে 1 লিটার কেরোসিন তেল ঢুকাই দিয়েছেন, এবার দাম 100 টাকা বা 110 টাকা। এই বোতলের দাম এবার বানাইলো কি বোতলে না মালে? এর কয় সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীতে দাম বাড়ায় আর কমায়। 4 নম্বর বোতলের মধ্যে ঘি ঢুকাইছেন 1 কেজি ঘি ঢুকাইছেন। এবার বোতলের দাম কয় টাকা? 1600 টাকা। কত? একই বোতল, একটার দাম 25 টাকা, আর একটার দাম 100 টাকা, আর একটার দাম 1600 টাকা। 4 নম্বর বোতলের মুখ খুলে ওর মধ্যে পেশাব করে মুখ আটকাই দিয়েছেন। এবার এটার দাম কয়টা? ওর মূল বডি শেষ। আগের 3টে বোতল যদি আপনার রাতে ধরাই দেয় যে আমাকে বাড়ি একটু দিয়ে যাস, আমি একটু যশোর যাচ্ছি,
তাহলে আপনি বলবেন কষ্ট হলিও না, চাই নিয়ে যাই, গিয়েছে তো এক বোতলে, চাষিরে কই একটু ডেলি নিয়ে যাবানি, কতদিন কিনে খাতে পারেনি, এই টানে টানে নেবেন। 4 নম্বর বোতলটা আপনার হাতে ধরাই দিয়ে যদি বলা হয় যশোর অমক ডায়াগনোসিস সেন্টারে আমার পেশাব টেস্টের কথা ছিল, সকালে পেশাব ধরছি, আমি তো একটু নড়াইল যাচ্ছি, তুই যশোর যাচ্ছি, বোতলটা একটু নিয়ে যাও ওই ডায়াগনোসিস সেন্টারে দিয়ে যাইস, তোরে ভাড়ার টাকা দেবানি, তাও কি নেবেন? কোনো দিনও ধরবেন না। কয় তাহলে জীবন বেড়ে কবে যে অমকের মুখ বইয়ে পয়সা খাইছে, ঠিক কি ঠিক না? ও দোস্ত, এমনই করে নাম ভাগ করে শুধুমাত্র উদাহরণ পেশ করলাম, এবার আপনি সেট করে বেড়ান। আমি একটা জায়গা বলবো, আপনার এই গ্রামে স্কুল প্রাইমারি থাকতে পারে, কেজি থাকতে পারে, কিন্ডারগার্টেন থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় হতে পারে, ডাক্তারও থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, এমপি থাকতে পারে, চেয়ারম্যান মেম্বার থাকতে পারে, মন্ত্রী থাকতে পারে, জাগতিক যত সার্টিফিকেট আর যত প্রতিষ্ঠান সব থাকতে পারে। আপনার এই প্রতিষ্ঠানগুলোয় গ্রামের দাম আর এলাকার দাম সর্বোচ্চ কেরোসিনের বোতল 110 টাকা পর্যন্ত নিতে পারবে। এই গ্রামের বোতলকে 1600 টাকা দামের দামি বানাই পারবে না অন্য কোন মালে, একমাত্র কোরআনের প্রতিষ্ঠান ছাড়া। কোরআন যেমন মানুষের মধ্যে ঢুইকে মানুষ বোতলটার দাম বাড়ায় দেয়, এ কোরআন যে গ্রামে ঢোকে গ্রামেরও দাম বাড়ায় দেয়। এ গ্রামের নাম হলো শ্রীরামপুর জাফরিয়া, দক্ষিণ শ্রীরামপুর জাফরিয়া। হ্যাঁ, আমার বাড়ি তো মাত্র আপনাদের এখান থেকে কয় কিলো, 70-75 কিলোমিটার দূরে। তাতেই আমি এত দাঁড়ে থেকে শ্রীরামপুর চিনি না। অবশ্যই আপনার শ্রীরামপুর গ্রাম এই থানার শ্রীরামপুর রে অবশ্যই বাংলাদেশের সব থানা জেলার থেকে চেনে না, বাংলাদেশের মধ্যে সব থানা জেলার থেকে চেনে না, নামও শোনে নাই। এখন এই যাদের মোবাইলে ওয়াজ লাইভ হচ্ছে, এই মুহূর্তে আমার শ্রোতা জাপানে বসা আছে, আমার শ্রোতা আমেরিকায় বসে বয়ান শুনতেছে, বিশ্বের প্রত্যেকটা দেশে বাঙালি যারা আছে, আমার কিছু খাস ভক্ত আছে রিজার্ভ শ্রোতা, এরা টাইম হিসাব করে এই সময় যে হুজুর এই টাইমে বয়ান করে আমার বয়ান দেখতেছে। আর আমি বারবার দক্ষিণ শ্রীরামপুর জাফরিয়া নুরানি মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসা বলতেছি। এখন এই মুহূর্তে মাদ্রাসার কারণে আপনার গ্রামের নাম সারা পৃথিবীতে পৌঁছাই গেছে, কিছু দিয়ে পৌঁছাইতে পারেন নাই। দক্ষিণ শ্রীরামপুর মাদ্রাসা কোরআনের প্রতিষ্ঠানের কারণে পৌঁছাইছে, কতক্ষণ টিকিরিং না। দুনিয়ার যেমন ইঞ্চি ইঞ্চিতে পৌঁছাই গেছে, বাতাসের সাথে মাদ্রাসার নাম চইলা গেছে, এই নামটা আরশে আজিমে আল্লাহ পাকের কাছে চইলা গেছে। নবী পাক আল্লাহু আকবার শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ সম্ভবত স্বপ্নে দেখতেছেন মক্কা থেকে একটা আলো এভাবে যাইয়া ড্রেজার দিয়ে বালু কাটা পানি ফেলানো, তো দেখছেন দমকল দিয়ে পানি পাইপের মুখ থেকে বেরোয় এইরকম ঘুরিয়ে যেয়ে পড়ে, উঁচু হয়ে যে পড়ে না। উনি বলেন আমি স্বপ্নে দেখি মক্কা থেকে কাবা ঘর থেকে একটা আলো এইরকম যাইয়া বিশ্বের প্রান্তে প্রান্তে পড়তেছে, আর মদিনার থেকে একটা আলো এরকম যে প্রান্তে প্রান্তে পড়তেছে। পরে খবর নিয়ে দেখলাম মক্কা থেকে যে আলোটা যে পড়তেছে, যেখানে যে পড়তেছে সেই জায়গাটা হলো ওই জায়গায় হেফজখানা কিরাতখানা কোরআনের প্রতিষ্ঠান। আর মদিনার থেকে যে আলোটা গিয়ে পড়তেছে, ওই আলোটা যেখানে সারা দুনিয়ার যে জায়গায় হাদিসে নবাবী বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই দরসে বুখারী দরসে হাদিসের দর্শ হচ্ছে, ওই জায়গা যে মদিনার থেকে আলো পড়তেছে। ও দোস্তরে, মদিনার আলো আর মক্কার আলো যদি পাইতে হয় অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হয় না, একমাত্র কোরআনের প্রতিষ্ঠানের মাধ্যমে হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই মা বড় ভাগ্যবান যেই মায়ের পেটের সন্তান হাফেজে কোরআন, বিশ্বজয়ী হাফেজ তাকরিম, বিশ্বজয়ী হাফেজ মুআজ। বাংলাদেশের কেউ সারা পৃথিবীতে ফার্স্ট হতে পারে নাই। ফার্স্ট হওয়া সহজ হলো এক কাজ করিয়া, সেটা হলো দুর্নীতি, ঠিক না? সে দুর্নীতিও বলে সেকেন্ড হইছে বাংলাদেশ। দুর্নীতি করা তো জম্মের সহজ, তাতেও মোটে সেকেন্ড হইছে, ফার্স্ট একে কমালে নাই। ফার্স্ট হইছে একমাত্র মাদ্রাসার হাফেজ সাহেবরা। কথা কন, মুহাদ্দিস সাহেব। সারা পৃথিবীর যত মুহাদ্দিস আছে
সমস্ত মুহাদ্দিসের ভিতরে 1 নম্বর মুহাদ্দিস বাংলাদেশে হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব, বর্তমান বাইতুল মুকাররমের খতিব। সারা পৃথিবীর ভিতরে ফার্স্ট, দেওবন্দের মোকাবেলায় ফার্স্ট, পাকিস্তান নিউটন করাচির মোকাবেলায় ফার্স্ট, আল আজহার বিশ্ববিদ্যালয় মোকাবেলায় ফার্স্ট, মক্কা মদিনা ইউনিভার্সিটির মোকাবেলায় ফার্স্ট। সারা পৃথিবীর ভিতরে আব্দুল মালেকের সাহেবের চাইতে বড় মুহাদ্দিস নাই। আমার বাংলাদেশে আব্দুল মালেক সাহেব 1 নাম্বার। বলেন না সুবহানাল্লাহ। বারবার কতবার যেই মক্কায় কুরআন নাজিল হয়েছে সেই মক্কা আলারাও পারে নাই আমার বাংলাদেশের হাফেজদের সাথে। আবার পানি আছে নি, গলা শুকিয়ে যাচ্ছে। আল্লাহ, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? একটু মনে মনে লোভ করেন তো, আমার একটা ছেলে এরকম বিশ্বজয়ী হোক। হাফেজ তাকরিম আমার মাদ্রাসা আসছিল, মুয়াজ আমার মাদ্রাসা আসছিল, এই বছর মাহফিলে আসছিল। কয় মাস আগে তাকরিম আসছিল তার হুজুর সহ। কালকে ওদের মাদ্রাসা আমার মাহফিল আছে মিরপুর, ঢাকা। আল্লাহু আকবার। মানে কি যে বলবো, এ সোনার চাইতে কোটি কোটি গুণ দামি এ মানুষগুলো, কথাটা স্বর্ণের চাইতে দামি। আর আমার বাংলাদেশের আল্লাহু আকবার টাইগাররা যায়। আমি একদিন দেখছি, আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাব বিমানবন্দরে, ফ্লাইটে যাব, ওই জায়গাতেই যে টাইগাররাও যাবে আর এক দেশে। যে টাইগারকে আগা গোলা বাংলাদেশি পতাকা দিয়ে সাজানো, প্যান্ট জুতো মুজো মাথায় ব্যাগ সব জায়গা পতাকা বাংলাদেশি। বলে এরা কোথায় যাবে? কয় টাইগাররা প্রথম যাবে শ্রীলঙ্কায়। 5-7 জন এমপিও আছে আগে দিতে, 2 জন মন্ত্রীও আছে টাইগারকে বিদায় জানাইতে। শ্রীলঙ্কা যাবে, ওখান থেকে ভারত যাবে, সেখান থেকে পাকিস্তান থেকে হরিণ টরিণ শিকার করে টাইগাররা বাড়ি আসবে ক্রিকেট খেলতে। কয়দিনের? 15 দিনের ম্যাচ। আমি 15 দিন অপেক্ষা করতে, সোহেল সামনে যখন পড়ে গেল এবার কি নিয়ে আসে। এতদিন তো একটা আতল ভাঙ্গা কাফও আনতে নেই, বিশ্বকাপ তো দূরের কথা, একটা 4 কাফও আনতে নেই। এবার দেখি টাইগাররা কি আনে। 15, 16, 17, 18, 20 দিন হয়ে যায়, আসার কোনো খবর কোনো পত্রিকায় পাইনি। পরে যারা খেলা সম্পর্কে খবর ওকে গেলাম যে এরা যে ওই তারিখে গেল, তা কি দিয়ে কবে কিভাবে আসলো, কি নিয়ে আসলো, তা তোর খবর টোর পাইনি। কয় যে 3 দেশে হারিয়ে গেছে, পরে এই বেসতে ভ্যানে চলিয়েছে মনে বাড়ি, এই জন্য কেউ টের পাইনি। কোটি কোটি টাকা সরকার তাদের পিছনে খরচ করে। কথা কর, আমার মাদ্রাসার ছেলেদের পিছনে এই টাকাটা খরচ করলে যা চান তাই তারা আবিষ্কার করে দিতে পারে। এটা আপনাদেরই উক্তি। কওমি মাদ্রাসার ছেলেরা সায়েন্স পড়ে না। সায়েন্স না পড়লে কোন প্রকারে অস্ত্র বানানো কি সম্ভব? কথা কয় না। অস্ত্র বানাতে সায়েন্স পড়া লাগবে না? সায়েন্স দিয়েই তো বানায়। আমার মাদ্রাসার ছেলেরা হুজুররা সায়েন্স পড়ে না, এর কারণে সরকার আমাদের সার্টিফিকেটও দেয় না। অথচ বড় বোমাটা বলে আমরা বানাইছি 76 কেজি, এটা বলে আমরা বানাইছি। তা আমরা সায়েন্স না বলে যদি এত বড়টা বানাতে পারি, বিলিভ হয়েছে, তোমরা তো আমাকে চাই না দাও না, টাকা দাও, দেখো আমরা এমনটা বানাতে পারবো, আমেরিকার এই জায়গায় বসে উড়াই দিতে পারবো। তোমার কোটি কোটি টাকা খরচ করে যাকে সায়েন্স পড়াও, তারা কি কল্লি বানাইছে? তারা কি কসু বানাইছে? তারা বানাইছে 3 গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু। তার আবার মেশিন আনছে ইন্ডিয়াতে, চায়নাতে, বডিটা বানাইছে খালি। ও খালি আমার এই মাদ্রাসার হেফজখানার কোটি কোটি ফুলা পান গিয়ে দেহেনে কয়ান বানাই দিতে আরে।